হাই, আমার অনেক ভিডিওতেই দেখলাম কিছু কমেন্ট খুব ঘোরাঘুরি করছেন। সেটা হলো যে আমরা ব্যাংকে কত টাকা অবধি ডিপোজিট করতে পারবো, মানে ক্যাশ ডিপোজিট করতে পারবো, কত টাকা ডিপোজিটে আমাদের কাছে কোনো নোটিশ আসবে না, ইনকাম ট্যাক্স নোটিশ। এগুলো আমরা জানবো কি করে, বা এগুলো আমরা দেখবো কি করে, বা এদের থেকে আমরা বাঁচবো কি করে? দেখুন, অনেকগুলো কন্ডিশন রয়েছে। কারো বাড়িতে বিয়ে হোক, সেখানে আমরা ক্যাশ উইথড্র করি ব্যাংকের থেকে। আবার যা টাকা বাঁচে বা কারো কাছ থেকে টাকা পাওয়া, সেটাকেও আমরা ডিপোজিট করি ব্যাংকে। অনেকেই রয়েছে হাউস ওয়াইফ, যারা কিনা বাড়িতে কিছু টাকা জমায়। শুধু হাউস ওয়াইফ না, আরও আদার্সও রয়েছে যারা বাড়িতে টাকা জমায় এবং সেই টাকা একবারে গিয়ে একটি ব্যাংকে জমা দেয়, বা এরকম করে 4টা ব্যাংকে জমিয়ে লাস্টে সব টাকা এক করে একটা জায়গায় বা একটা ব্যাংকে ইনভেস্ট করে। তাতেও ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। আবার যারা রিটেল রয়েছে, ডিস্ট্রিবিউটার রয়েছে, যারা বিজনেস করে, তারা অনেকে অনেক ভুল করে। ডিস্ট্রিবিউটার যারা রয়েছে তারা দিনে বা সপ্তাহে লাখ লাখ টাকা ট্রানজ্যাকশন করে, সেই ক্ষেত্রেও আসতে পারে নোটিশ। রিটেল যারা রয়েছে, যারা নর্মাল স্ক্যানার ইউজ করছে বা বেশি টাকা ট্রানজ্যাকশন করছে সেভিংস অ্যাকাউন্ট দিয়ে, তাদেরও আসতে পারে ইনকাম ট্যাক্স নোটিশ। আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব ক্যাশ ডিপোজিটে বা কত টাকার ক্যাশ ডিপোজিটে আপনার কাছে আসতে পারে ইনকাম ট্যাক্সের নোটিশ, এবং সেখান থেকে আপনারা কি করে বাঁচবেন। তাই আমরা অনুরোধ করব যাতে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন, যাতে এই ভিডিওটি দেখার পর আপনাদের আর কোনো অসুবিধায় পড়তে না হয়। এছাড়াও এই ভিডিও শেষে আপনারা এটাও বুঝতে পারবেন যে কত টাকা অবধি ক্যাশ ডিপোজিট করলে আপনারা সেফ। সবার প্রথম বিজনেস সংক্রান্ত, মানে যারা বিজনেস করেন তাদের কথা বলছি। এবার হয়তো আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, এবার আপনার সেই সেভিংস অ্যাকাউন্টে প্রচুর টাকার ট্রানজ্যাকশন হয়ে গেছে, 20, 30 বা 40 লাখ টাকার মতো। তাহলে বর্তমান সময়ে আপনি কি করবেন? বর্তমান সময়ে আপনাকে করতে হবে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল। আপনাকে কিন্তু শীঘ্রই ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইল করতে হবে। হয়তো আপনার এখানে 30 লাখ টাকা বা 40 লাখ টাকার ট্রানজ্যাকশন তো আপনি সেভিংস অ্যাকাউন্টে করেছেন, কিন্তু সেখান থেকে মাত্র আপনার ইনকাম 2 থেকে 3 লাখ টাকা। তারপরেও কি আমাকে ইনকাম ট্যাক্সে রিটার্ন ফাইল করতে হবে? কারণ আমরা সবাই জানি নিউ রিজিমে 4 লাখ টাকা অবধি বেসিক এক্সামশন কিন্তু রয়েছে। তাহলে আমার কামাই তো শুধুমাত্র 3 লাখ টাকা, 2 লাখ টাকা। হ্যাঁ, ট্রানজ্যাকশন 30 লাখ 40 লাখ টাকার হতে পারে, আমার ইনকাম তো সেই 2 থেকে 3 লাখ, যেটা লিমিট রয়েছে তার থেকে অনেক কম। তাহলে আমি কেন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করব? বা এরকম বর্তমানে অনেকেই রয়েছে যারা ইনকাম ট্যাক্স রিটার্ন জমাই করে না, এই একটা কারণ দেখিয়ে। আমার ট্রানজ্যাকশন যত ইচ্ছা তত টাকারই হোক, আমার ইনকাম তো 4 লাখ টাকা পার হচ্ছে না। সেখানে একটা প্রবলেমে আপনি পড়তে পারেন। সেটা কি? সেটা হলো অতিরিক্ত ক্যাশ ট্রানজ্যাকশন, যেই কারণে আপনার কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। আপনি যদি আগে থেকে ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইল করে দেন এবং আপনার যে টার্ন ওভার সেটা যদি আপনার ব্যালেন্স শিটে দেখিয়ে দেন, তাহলে আপনার কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, কারণ আপনি সেখানে পুরো হিসাবটা দেখাচ্ছেন। এরপর তো আপনার ইনকাম কম, সেটাও আপনি শো করবেনই। দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা আপনারা মনে রাখবেন বিজনেসের ক্ষেত্রে। যদি আপনার বিজনেস সার্ভিস প্রোভাইডারের হয়, তাহলে যে লিমিটটি রয়েছে ক্যাশ ট্রানজ্যাকশনের, সেটা হলো 20 লক্ষ টাকা। আবারও বলছি, 20 লক্ষ টাকা সেভিংস অ্যাকাউন্টে আপনি ক্যাশ ট্রানজ্যাকশন করতে পারবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সার্ভিস প্রোভাইডার বিজনেস করে থাকলে। আর যদি আপনার রিটেল হয়, রিটেল বিজনেস হয়, সেই ক্ষেত্রে আপনার যেই লিমিটটা রয়েছে সেটা হলো 40 লাখ টাকা। তো আর এখানে একটা কন্ডিশন রয়েছে, যদি আপনার 20 লক্ষ টাকা পার হয়, যারা সার্ভিস প্রোভাইডার রয়েছে তাদেরকে জিএসটি নাম্বার নিতে হবে। আর যারা রিটেল ব্যবসা করে তাদের যদি 40 লক্ষ টাকা পার হয়ে যায় ট্রানজ্যাকশন সেভিংস অ্যাকাউন্টে, তাহলে তাদেরও কিন্তু জিএসটি নাম্বার নেওয়াটা বাধ্যতামূলক। এবার অনেকে রয়েছেন যারা কারেন্ট অ্যাকাউন্ট খুলতেই চায় না বা ওপেন করতেই চায় না। এই সব ট্রানজ্যাকশন 20 হোক, 30 হোক, 10 লাখ হোক, সব কিছু সেভিংস অ্যাকাউন্ট দিয়েই করে। কিন্তু আমি সাজেস্ট করব, যদি আপনাদের এত টাকার ট্রানজ্যাকশন হয়, 10 লাখ, 20 লাখ, 30 লাখ, সেটা আপনি রিটেল হোক বা সার্ভিস প্রোভাইডার বা ডিস্ট্রিবিউটার যেই হোক না কেন, আপনারা কিন্তু একটা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। সেই ক্ষেত্রে এই ইনকাম ট্যাক্সের নোটিশ বলুন বা আলাদা প্রবলেমে আপনারা কম পড়বেন। তারপর থেকে কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে আপনি সব ধরনের ট্রানজ্যাকশন করুন, কোনো অসুবিধায় আপনাকে পড়তে হবে না। এবার যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হলো সিনিয়র সিটিজেন। শুধু যে সিনিয়র সিটিজেন তা না, কারণ আমরা এখানে আলোচনা করব বিয়ে বাড়ি সংক্রান্ত। দেখুন, বিয়ে বাড়িতে শুধু যে সিনিয়ররাই তাদের মেয়ে বা ছেলেকে বিয়ে দেয় তা নয়, সিনিয়র ছাড়াও দেয়। এবার এখানে একটা ব্যাপার রয়েছে, যখন আমাদের বাড়িতে বিয়ে লাগে আমরা কি করি? আমরা অনেক টাকা ইনভেস্ট করে রাখি বা আমরা আমাদের সেভিংস অ্যাকাউন্টে টাকা জমিয়ে রাখি। সেই সব ইনভেস্টমেন্ট ভাঙি, সেটা সেভিংস অ্যাকাউন্টে আসে এবং সেখান থেকে আমরা পুরো টাকাটা উইথড্র করি।
তাই তো করি আমরা সবাই। কারণ আমরা সবাই জানি আমাদের হাতে ম্যাক্সিমাম ক্যাশ থাকে না। আমরা সবকিছু ব্যাংকেই রাখি বা সবকিছুতে ইনভেস্ট করি, সেগুলো ভেঙে সবকিছু ব্যাংকে আসে এবং সেই ব্যাংকের থেকে আমরা উইথড্র করি। এবার ধরে নিলাম আপনার বাড়িতে বিয়ে এবং আপনি ব্যাংকের থেকে 30 বা 40 লক্ষ টাকা উইথড্র করেছেন। তারপর আপনার বিয়ে বাবদ খরচ হয়েছে 15 থেকে 20 লাখ টাকা। এছাড়াও বিয়ে শেষে দেখলেন আপনি কিছু এক্সট্রা ক্যাশও পেয়েছে এবং সেই ক্ষেত্রে আপনার একটা অ্যামাউন্ট দাঁড়িয়েছে। ওই যে 30 লাখ থেকে 40 লাখ টাকা আপনি উইথড্র করেছিলেন, 20 লক্ষ টাকার মতো খরচা হয়েছে, আবার 20 লক্ষ টাকা আপনার আগে থেকে রয়েছে, বাকি আরও হয়তো 5 লক্ষ টাকা আপনি এদিক ওদিক থেকে পেয়েছেন। সেই ক্ষেত্রে আপনার টাকা দাঁড়িয়েছে 25 লক্ষ টাকা এবং সেই টাকাটা আপনি কি করবেন? আবার সেই গিয়ে কিন্তু সেভিংস অ্যাকাউন্টে জমা করবেন। কারণ সবাই জানে বিয়ে বাড়ির সময় এতগুলো টাকা বাড়িতে রাখাও ঠিক না। তো সেই কারণে সবাইকে তার যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে আপনি সে 25 লক্ষ বা 30 লক্ষ যদি আপনার থাকলো সেটা আপনি জমা করে নিলেন। এখানে 2-3টা কাজ আপনাকে করতে হবে। সবার প্রথম আপনি যে জমা করলেন সেই ট্রানজ্যাকশন পেজটা আপনার কাছে জেরক্স থাকতে হবে। সেকেন্ড, আপনার বাড়িতে যে বিয়ে হচ্ছে সেই বিয়ের একটা কার্ড হয়েছে, সেই কার্ডটাও কিন্তু আপনাকে যত্ন সহকারে রাখতে হবে। এবার আপনি বিয়ে বাবদ বা বিয়ে পারপাস আপনি যে টাকাটা তুলেছেন সেই টাকাটা একটা ট্রানজ্যাকশন হিস্টোরি আপনি রাখবেন জেরক্স করে। আপনি যে টাকা জমা দিয়েছেন তারপর সেই হিস্টোরিটা একটা রাখবেন আপনি জেরক্স করে, তার সঙ্গে বিয়ের কার্ড। এই 2-3টা জিনিস আপনাকে কিন্তু বাধ্যতামূলক রাখতে হবে, যাতে ভবিষ্যতে আপনি কোনো প্রবলেমে পড়লে আপনি আপনার পুরো ডিটেলসটা দেখাতে পারেন যে আমার অ্যাকাউন্টে এত টাকা ছিল, আমি বিয়ে বাবদ এত টাকা তুলেছিলাম, তারপর বিয়ে মিটে যাওয়ার পর আমার কাছে এত টাকা বাঁচলো এবং সেই সেভিংস অ্যাকাউন্টে আমি আবার এত টাকা জমা দিয়েছি। এবং তার সঙ্গে প্রমাণ কি বিয়ে, কারণ ধরুন বিয়ে মনে করুন 20 থেকে 22 তারিখ, এবার আপনি সেই টাকা উঠিয়েছেন 15 তারিখ, আবার 20 থেকে 22 তারিখ কমপ্লিট হওয়ার পর আপনি সেই টাকা যে টাকাটা বেঁচেছে সেই টাকাটা জমা দিয়েছেন 25 থেকে 26 তারিখ। তাহলে আপনি পুরো হিসাবটা আপনার কাছে রইল এবং সেই পুরো হিসাবটা যদি কোনো কারণে কোনো দিন ইনকাম ট্যাক্সের নোটিশ আসে সেখানে আপনি দেখাতে পারবেন পুরো প্রুফ সহকারে যে আমি এই কারণে তুলেছি, এখানে খরচা করেছি এবং এই আমার পুরো ট্রানজ্যাকশন হিস্টোরি। দেখুন আমরা সবাই কিন্তু একটা জিনিস জানি যে কারো থেকে 20,000 টাকার বেশি ক্যাশ নেওয়া যায় না। এবার আমরা কি করি? 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা ক্যাশ তো নিয়ে নিই এবং সেগুলো কিন্তু আমরা ব্যাংকে ডাইরেক্ট জমাও দিয়ে দিই। সেটা উচিত না। যদি আপনারা অনলাইন বা অফলাইন যেভাবে কারো কাছ থেকে যদি অফলাইন, বিশেষ করে অফলাইন টাকা নেন, সেটা ডাইরেক্ট গিয়ে ব্যাংকে জমা করবেন না। যেই পারপাসে আপনি নিচ্ছেন সেই পারপাসে আপনি খরচা করুন। কারণ কোনো কারণবশত সেই টাকার হিসাব যদি আপনি দিতে না পারেন এবং সেটা যদি বিরাট বড় একটা অ্যামাউন্ট হয়, সেই ক্ষেত্রেও আপনি কিন্তু প্রবলেমে পড়তে পারবেন। তাই বলবো যেই পারপাসে আপনি টাকা নিচ্ছেন, সেটা বন্ধুবান্ধব হোক, ফ্যামিলি হোক, সেই পারপাসে খরচা করুন। না হলে প্রপার কারণ সহ সেই টাকা আপনি ব্যাংকে নিবেন। এবার আসি হাউসওয়াইফ। দেখুন হাউসওয়াইফরা কিন্তু অনেক জায়গায় অনেক টাকা জমায়। এবার শুধুমাত্র হাউসওয়াইফদের কথা বললে ভুল হবে। এখন অনেক ছেলেরাই রয়েছে বা অনেক মেয়েরাই রয়েছে যারা জব করছে বা যারা রয়েছে বিজনেস করছে, তারাও কিন্তু কি করে 2-3টা ব্যাংকে, মনে করো মার ব্যাংকে কিছু একটা অ্যামাউন্ট জমালো, বাবার ব্যাংকে কিছু একটা জমালো, তারপর কি হয় সব টাকা একবারে নেয়, নিয়ে নিজের অ্যাকাউন্টে ঢেলে দেয়। এবার হাউসওয়াইফদের কথা কেন বললাম? তারাও কিন্তু অনেক টাকা জমায়, বাড়িতে হোক এই হোক, তারপর একটা বড় অ্যামাউন্ট যখন জমে যায় তারা তার যে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেখানে গিয়ে জমা দিয়ে দেয় এবং সেই যে জমা করার পর আপনার কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। এবার আপনার একটা প্রশ্ন হবে, কেন? আমি তো আমার জমা টাকা সেভিংস অ্যাকাউন্টে দিয়েছি, তাহলে কেন ইনকাম ট্যাক্সের নোটিশ আসবে? শুনুন, এখানে প্রমাণ করা মুশকিল যে আপনি আপনার জমা টাকাই সেই কিন্তু সেভিংস অ্যাকাউন্টে রেখেছেন। ধরুন আপনি বাড়িতে টাকা জমাচ্ছেন, এবার বাড়িতে যে এতগুলো টাকা জমিয়েছেন আপনার কাছে কোনো প্রমাণ আছে যে আপনি প্রতি বছর 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 জমিয়েছেন? কোনো প্রমাণ নেই তো। তাহলে আপনি কিভাবে তাদেরকে বোঝাবেন যে আমার এই টাকাগুলো আমারই এবং আমি প্রতি বছর বাড়িতে এই টাকাগুলো জমিয়ে তারপর আমি ব্যাংকে দিয়েছি? তার কোনো প্রমাণ নেই এবং সে কিন্তু প্রমাণ ছাড়া কিছু শুনবে না। সেই কারণে আপনি দুটো কাজ করতে পারেন। সবার প্রথম আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে পারেন। কারণ যেই বছর থেকে আপনি টাকা জমানো শুরু করেছেন সেই বছর থেকে যদি আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন, সেই ক্ষেত্রে একটা সুবিধা কি হবে, প্রতি বছরের হিসাব আপনার থাকবে। মনে করুন এই বছর আপনি 1 লাখ টাকা জমিয়েছেন, আপনি দেখাতেই পারেন যে আমি দেখুন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইলে আমি 80,000 টাকা জমিয়েছি বা 1 লাখ টাকা জমিয়েছি। এইভাবে প্রতি বছর যদি আপনি জমা রাশি দেখাতে পারেন, সেই ক্ষেত্রে 1-2 লাখ টাকা এদিক ওদিক হলে কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি 10, 20, 25 লাখ টাকার হেরফের হয়, সেই ক্ষেত্রে প্রবলেমে পড়তে পারেন। এবার এখানে একটা ব্যাপার রয়েছে, এবার আপনি যে ইনকাম ট্যাক্স ফাইল করবেন সেখানে যে ব্যালেন্স শিটটা রয়েছে সেখানে আবার ভুলভাল অ্যামাউন্ট দেখাবেন না। আপনি জমাচ্ছেন 5 লাখ এবং আপনি দেখাচ্ছেন 15 লাখ, ভাবছেন না ভবিষ্যতে যদি আবার 15 লাখ হয়ে যায়। না, যেই বছর যেটা হবে সেটাই দেখানোর চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনাদেরই সুবিধা হবে। এবার অনেক ক্ষেত্রে আমরা ক্যাশ কিছু টাকা রাখি
অনেক ক্ষেত্রে আমরা অনেক বেশি ক্যাশ টাকা রাখি। এবার সেখানেও লিমিট রয়েছে, সেটা নিয়ে আলাদা একটা ভিডিও আমরা বানিয়ে রেখেছি যে ক্যাশ কত টাকা রাখা যায় বাড়িতে। দেখুন, এই ক্ষেত্রে আপনাকে কিন্তু যদি আপনার বাড়িতে কোনো মেডিকেল ইমার্জেন্সি থাকে বা কোনো অসুস্থ ব্যক্তি থাকে, তার যে কোনো সময় হসপিটালাইজ হতে হবে বা চিকিৎসা অধীনে থাকে, তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ক্যাশ টাকা রাখার পারমিশন রয়েছে। কোনোদিন যদি কোনো আইটিআর বা ট্যাক্স ফাইল যদি আপনার বাড়িতে রেট হয় বা যাই হোক না কেন, সেই ক্ষেত্রে আপনি প্রমাণ দেখাতে পারবেন যে আমার বাড়িতে একটা অসুস্থ লোক রয়েছে, সে যে কোনো সময় হসপিটালাইজ হতে পারে, সেই কারণে আমরা একটা মোটা অ্যামাউন্ট আমাদের বাড়িতে রেখে দিই যাতে কোনো বিপদে না পড়ি। কারণ আমরা হসপিটালে যখনই যাই না কেন, ওই যত ক্যাশলেস বলি, ইমিডিয়েটের কথা যদি বলি, আমাদের কিন্তু ক্যাশ লাগে। এবার যারা ডিস্ট্রিবিউশনের ব্যবসা করে, যারা ডিস্ট্রিবিউটর আমরা বলে থাকি, তাদের জন্য বলি, এদের ব্যবসা আপনারা দেখবেন আপনার আশেপাশে বেশিরভাগই ক্যাশে হয় এবং 8 থেকে 9 লাখ টাকার মতো পার ডে ট্রানজ্যাকশনও হয়ে যায়, বা 5 লাখ, কারো 3 লাখ, কারো 8 লাখ, কারো 9 লাখ। শুনতে অনেক বেশি লাগছে, কিন্তু না, এদের হয়ে যায়। সেই ক্ষেত্রে সেই সব ব্যক্তি যদি ডেইলি ক্যাশ লেজার এবং ডেইলি সেল রেজিস্টার দেখায়, তবে কোনো প্রবলেমের কথা নয়। এবং যদি আপনারা ল্যান্ড সেল করেন, এবার এখানেও একটা বড় ইম্পর্টেন্ট, এটা আমি আগের ভিডিওতেও বলেছি, আবারও বলছি, যে ল্যান্ড সেলেও কিন্তু এখানে কিছু ক্রাইটেরিয়া রয়েছে। এবার ল্যান্ড সেল যখনই হয় তখন একটা বড় অ্যামাউন্টের কথা হয়। এতক্ষণ হয়তো অনেকেই ভাবছেন 30 লাখ 20 লাখ আমাদের হয় না, আমাদের দরকার নেই। কিন্তু আপনার বাড়িতে একটা ল্যান্ড রয়েছে, আপনি সেটাকে সেল করলেন বা কোনো ল্যান্ডও আপনি কিনলেন, সেই ক্ষেত্রেও আপনার কিন্তু ইনকাম ট্যাক্সের নোটিশ আসতে পারে। আর বর্তমান সময় ল্যান্ড কেনা মানে 15 লাখ, 20 লাখ, 30 লাখের অ্যামাউন্ট পৌঁছে যায়। এবার কি হয়, ল্যান্ডে আমরা কি করি, এবার ল্যান্ড কেনার সময় আমাদের মনে করুন একটা ল্যান্ড রয়েছে 20 লাখ টাকার। এবার কোনো ব্যক্তি বলল যে আমি আপনাকে 15 লাখ টাকা ক্যাশ দিয়ে দিচ্ছি, বাকি 5 লাখ টাকা আমি আপনাকে ব্যাংকে পাঠিয়ে দিব। এবার সেটা আপনি নিয়ে নিলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কিছুদিন পর যে 15 লাখ টাকাটা আপনি পেলেন, সেটা হয়তো 10 দিন বা 15 দিন পরে গিয়ে আপনি আবার সেই ব্যাংকেই বা আপনার যে কোনো অ্যাকাউন্টে আপনি জমা করছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন। হুট করে আপনার কাছে 15 লক্ষ টাকা আসলো কি করে, আপনি কোনো প্রমাণ দেখাতে পারবেন না। যখন আপনি প্রমাণ দেখাবেন যে আমি ল্যান্ড সেল করে 15 লক্ষ টাকা পেয়েছি এবং ওই 5 লক্ষ টাকা যেটা ব্যাংকে জমা হয়েছে সেটাও ল্যান্ড সেলের, তাহলে আপনাকে কিন্তু পেনাল্টি দিতে হবে। এবং পেনাল্টি কত, এই যে 15 লক্ষ টাকা পেয়েছেন, এই 15 লক্ষ টাকাই। নিয়ম অনুযায়ী 2 লক্ষ টাকার বেশি ক্যাশ নেওয়া যায় না ল্যান্ড সেল করলে। সেখানে আপনি 15 লক্ষ টাকা নিয়েছেন, মানে 2 লক্ষ টাকা মাইনাস করলে আপনি 13 লক্ষ টাকা এক্সট্রা নিয়েছেন, এবং সেটা কিন্তু যখন ব্যাংকে জমা দিবেন তখনই আপনি ধরা পড়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে একটু বুদ্ধি খাটাতে হবে। এবার আপনি যেই টাকাটা অফলাইন নিচ্ছেন, মানে আপনি তার কাছ থেকে ক্যাশে নিচ্ছেন, সেই টাকাটা হুট করে ব্যাংকে জমা করবেন না। এখানে আদার্স অনেকগুলো রাস্তা রয়েছে যেখানে আপনি ভাগে ভাগে ইনভেস্ট করতে পারেন, তারপর আপনি ব্যাংকে নিতে পারেন। যদি সেই ব্যাপারে জানতে চান, নিচে কমেন্টে আপনি বলতে পারেন, আমরা আপনাদেরকে সাজেস্ট করে দেবো। বা আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, সেখানেও আপনি ফলো করতে পারেন। এছাড়াও টেলিগ্রামের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানেও গিয়ে আপনি বলতে পারেন। আমরা চেষ্টা করব সেখান থেকে আপনাদেরকে প্রতিটি প্রশ্নের সলভ করার। তো আশা করব কি কি প্রবলেম হতে পারে এবং ক্যাশ ডিপোজিট কত করা যায়। দেখুন, মিনিমাম ক্যাশ ডিপোজিটের কথা যদি আমরা লাস্টে বলি, তাহলে সেটা আপনি 5 লাখ, 7 লাখ, 8 লাখ টাকা রাখতেই পারেন। এবার 5 লাখ টাকা সবচেয়ে সুইটেবল বলা হয় অ্যামাউন্ট, যেটা যে কোনো সেভিংস অ্যাকাউন্টে রাখলে ভালো, এর বেশি নয়। এবার সেটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি আপনার সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখবেন এবং কি কি কারণে আপনি প্রবলেমে পড়তে পারেন, সেটা নিয়েও আলোচনা করলাম। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্ট বক্স আপনাদের জন্য খোলাই রয়েছে, সেখানে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন।